আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ৩ দফা দাবিতে শনিবার বিকেলে শাহবাগে গণজামায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপি। শুক্রবার রাত ১১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে বিকেলে হেয়ার রোডে এনসিপির গণসমাবেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এনসিপি। এতে নেতৃত্ব দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। দাবি একটাই, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান তারা। বাংলাদেশের জমিনে আওয়ামী লীগকে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা এখনো আশা করে আছে যে আবার আওয়ামী লীগ হয় সরকার আসবে না হয় বিরোধী দলে আসবে। নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এর আগে দুপুরে একই দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যরা। এ সময় নেতারা বলেন, আওয়ামী লীগের ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে রক্তের দাগ লেগে আছে। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল বলবে তারা বাংলাদেশি নয় বলেও মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে পুনর্গঠন করা ছাড়া আমাদের বিপ্লব সার্থক হবে না। 2000 আমাদের জীবনের সাথে বেইমানি হবে। আমরা এই বেইমানি থেকে বাঁচতে, এই দেশকে বাঁচাতে, এই দেশের মানুষকে বাঁচাতে আমরা মনে করি আওয়ামী লীগ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। পরে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র জনতা। ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বিক্ষুব্ধরা। শুক্রবার বিকেলে চট্টগ্রামের 16 শহর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার দিকে নগরীর 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে তারা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় বিক্ষুব্ধরা। একই দাবিতে বরিশালের নতুল্লাবাদ এলাকায় 1.5 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারের ইয়ামিন চত্বরে ঢাকা আরিচা মহাসড়ক 1 ঘণ্টা অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এদিকে দুপুরে রাজশাহী, খুলনা, সিলেট, কুমিল্লা, দিনাজপুর ও কিশোরগঞ্জেও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ 4 জনকে পিটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। সন্ধ্যায় কর্মসূচি শেষ হয়। সেখান থেকে ঘরে ফেরার পথে দুর্বৃত্তরা সদস্য সচিব মাহাদি হাসান সহ 4 জনকে পিটিয়ে আহত করে। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের সহযোগীদের দেশত্যাগে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটোরিয়ামে খ্রিস্টান সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ক্রান্তিলগ্নে ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে,
আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারদের দোসরদের দেশত্যাগে সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করবে তদন্ত সংস্থা। এছাড়াও চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রিপোর্ট দাখিলের পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে স্টাফ কোয়ার্টারের পাশে অবৈধ টিনের ঘর থেকে মাসে আদায় প্রায় 25 লাখ টাকা। উচ্ছেদের ভয় দেখিয়ে যা থেকে 8 লাখ টাকা নেয়ার অভিযোগ পরিচালক মমিনুর রহমানের বিরুদ্ধে। তাকে মোট 50 লাখ টাকা তুলে দিতে কল্যাণ সমিতির কোষাধ্যক্ষকে চাপ দেন সাধারণ সম্পাদকও। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অভিযোগ জমা পড়েছে। মহাখালীতে ৪৭ একর জমিতে ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট। কর্মকর্তা কর্মচারীর জন্য কোয়ার্টার বরাদ্দ হয় শুরু থেকেই। ১৫৮টি কোয়ার্টারের বাইরে খালি জায়গায় টিনের ঘর তৈরি করে ভাড়া আদায় করছে কিছু কর্মচারী ও দখলদার। ৫৫০র মতো ঘর থেকে মাসে আদায় প্রায় ২৫ লাখ টাকা। জনস্বাস্থ্যের নতুন পরিচালক ডাক্তার মমিনুর রহমান যোগদানের পর ১৩ জানুয়ারি অবৈধ স্থাপনা উচ্ছেদে ৭ দিন সময় বেঁধে নোটিশ দেন। সপ্তাহ না যেতেই চাপ দেন টাকার জন্য। ড্রাইভার, অফিস সহায়ক, টেকনিশিয়ান সহ অবৈধ সুবিধাভোগীরা মিলে ৮ লাখ টাকা সংগ্রহ করে জমা দেন পরিচালকের দপ্তরে। কেউ ২০,০০০, কেউ ১০,০০০, কেউ ৫,০০০, এইভাবে টাকা দিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট জোগাড় করে দপ্তর সম্পাদক কল্যাণ সমিতির ফারুক খানের কাছে টাকাটা রক্ষিত ছিল। ওখান থেকে ফারুক খান এবং ইফতেখার সাহেব পরিচালক মহোদয়কে টাকাটা তারা বুঝিয়ে দেন। কাঁচা ঘর ভেঙে দিলে তো কিছু করার নাই। হ্যাঁ, এটা যেহেতু নিয়ম আছে, কাঁচা ঘর রাখা যাবে না, কিন্তু টাকা দিব কেন? ৬ এপ্রিল পরিচালক মমিনুর রহমানের দপ্তরে কোষাধ্যক্ষ শফিকুল ইসলামকে ডেকে ৫০ লাখ টাকা তুলে দিতে বলেন। আগে থেকেই সেখানে ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার আহমেদ ও দপ্তর সম্পাদক ফারুক খান। আমাকে ডেকে উনি চেক রেডি করতে বলে এবং বলে এই বিষয়টা যাতে কেউ না জানে। আর ডাক্তার ইফতেখার আহমেদ তসলিম স্যার বলেন যে আমরা ৩ জন একদিকে, আপনি এখন কি করবেন? এরপর দিনই ইস্তফা দেন কোষাধ্যক্ষ। বিষয়টি জানাজানি হলে তাকে ফোন করে বিষয়টি এখানেই শেষ করতে বলেন দপ্তর সম্পাদক ফারুক খান। ব্যাপারটা না বলাই দরকার ছিল। পুরা আইপিএস মহল্লা জানে যে তোর কাছে টাকা চাইছে, তোর মুখ দিয়ে না আসলে তাও ৫০ লাখ, যদি একজনের মুখে ২ লাখ চায়, 5 লাখ চায়, 10 লাখ চায়, সেটা হইতো, সেটা বলতো, সেটা যে একদম নির্দিষ্ট না সত্যি কইছে, সত্যি সব জায়গায় বলা যায় না দোস্ত। অভিযোগ নিয়ে ভিন্ন তথ্য মিলেছে ইনস্টিটিউট পরিচালক ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্যে।
এই বিষয়টা সঠিক না, কারণ হচ্ছে যে ওই বিষয়ে আমরা কোনো আলাপ আলোচনা করিনি বা ওই ধরনের কিছু আমি জানাও নেই। আমরা মূলত কাজ করেছি এফডিআর নিয়ে। আমি আর অন্য কোনো বিষয়ে জানি না। এই টাকাটা আসলে কোন পারপাসে, এটা আমি জানি না, এটা তো আমার নলেজে নেই। আপনি কি তাহলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যে এই টাকাগুলো তুলে আপনার এখান থেকে যে সংগ্রহ করা হলো এই টাকাগুলো আসলে তার কাছে আছে সেইটাই কি দেখি আমি একটু যদি বলতেন আমাকে এই কথাটা। না, এটা রেকর্ড করবো না। এছাড়া উন্মুক্ত দরপত্রে ইজারা নিয়ে কারসাজির অভিযোগে বন্ধ আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ক্যান্টিনও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরে ভাঙা জংশন এলাকায় খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা খুলনা, বেনাপোল ও রাজবাড়ী ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে। ভাঙা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বারুই জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙা রেল জংশন থেকে বের হওয়ার কিছু দূর পর গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ঢাকাগামী মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। 7 ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া একই স্থানে আবারও লাইনচ্যুত। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 6টার দিকে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ করছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। রহিম, বগিটি উদ্ধার করতে কত সময় লাগতে পারে, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আপনি জানেন যে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্রবেশমুখেই লাইনচ্যুত হয়, বগির দুটি চাকা। সেই বগিটি শুক্রবার রাতে যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটি উদ্ধারের পরপরই এখানে কিন্তু উদ্ধারকারী ট্রেনটি এখানে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অবস্থান করছিল। আপনারা দেখছেন যে এইটি তাৎক্ষণিক এটির উদ্ধার অভিযান শুরু হয় এবং উদ্ধার অভিযান এখন প্রায় শেষ পর্যায়ে। যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটির উদ্ধার অভিযান শেষ পর্যায়ে রয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে, সেটি উদ্ধারে কাজ চলছে। আমাদের সহকর্মী জাবেদ রহিম সেখান থেকে জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। রহিম, জানাবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেদ রহিম। আস্থার অভাবে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বাড়ছে। কেনার জটিল প্রক্রিয়ার কারণে কমছে নতুন গ্রাহক। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য অর্জন হয়নি। উল্টো মোট বিক্রির চেয়ে বেশি প্রায় 4,768 কোটি টাকা আসল সুদ বাবদ খরচ করেছে সরকার। ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়পত্র কেনেন সাধারণ মানুষ। তবে মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে বাড়ছে ব্যয়। তাই সঞ্চয়পত্র কেনার চেয়ে ভেঙে ফেলার প্রবণতাই বেশি। অনেক ব্যাংকের উপর গ্রাহকের আস্থার সংকট এবং কেনার জটিল প্রক্রিয়াকে দায়ী করছেন গ্রাহকরা। 2024-25 অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। কিন্তু চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি 7 মাসে বিক্রির চেয়ে প্রায় 7,013 কোটি টাকার শুধু সুদ আসল বাবদই বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। যে লাভের অংশ যে ব্যাংক করছে আমার মনে হয় সেটা করতে পারেন না পারার কারণে গ্রাহকের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। অন্য ব্যাংকে মনে করেন যে আমরা কোনো টাকা জমা 2 টাকা রাখছি, ওরা দলীয় হয়ে গেছে, টাকা মারি খেয়েছে। এর জন্য ব্যাংকের প্রতি মানুষের আস্থা হারায় ফেলেছে। তো সঞ্চয়পত্রে দেখা যায় যে অনেক লিমিটেশন চলে আসছে। আবার দেখা যায় কোনো লোক 30 লাখ টাকা, আগে এক সময় ছিল 30 লাখ, এখন মনে হয় 50 লাখ, এর বেশি সঞ্চয়পত্র রাখতে পারবে না। তো মানুষের যেই বসে থাকা অর্থটা আছে এটা যে মানুষ কোথাও লগ্নি করবে, তো এই জায়গায় মানুষ এখন দেখা যাচ্ছে অন্যান্য অ্যাসেটে ইনভেস্ট করতেছে। আগের অর্থ বছরেও লক্ষ্য 18,000 কোটি টাকা হলেও প্রায় 21,124 কোটি টাকা অতিরিক্ত সুদ আসল পরিশোধ করতে হয়েছে সরকারকে। সঞ্চয়পত্র থেকে আপনি যে 12 কিংবা 12.25% মুনাফা পান তার থেকে বেশি তারা চার্জ করবে হচ্ছে সুদের হার। অতএব সুদের হার যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ
ওই ঋণের বোঝাটাকে না নিয়ে তখন সঞ্চয়পত্র ভাঙাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র 4 ধরনের। সর্বশেষ তথ্য অনুযায়ী 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপরীতে 7.5 লাখ টাকা বা 12.4% পর্যন্ত মুনাফা দিচ্ছে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাসা থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বড় বোন মরিয়ম সাবেক সরকারি কর্মকর্তা। ভারী ও ধারালো বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে আলামত সংগ্রহ করেছে ডিবি, সিআইডি ও পিবিআই। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির একটি বাড়িতে ভাড়া থাকতেন 60 বছর বয়সী মরিয়ম বেগম ও তার ছোট বোন 52 বছর বয়সী সুফিয়া বেগম। সঙ্গে থাকতেন মরিয়মের মেয়ে মিষ্টি। শুক্রবার রাত 8টার দিকে অফিস থেকে বাসায় ফিরে দেখতে পান মা ও খালার মরদেহ। পরে তার স্বজন ও এলাকাবাসীকে জানালে উপস্থিত হয় পুলিশ। এ সময় বরিশালে ছিলেন মরিয়মের স্বামী সাবেক বন কর্মকর্তা কাজী আলাউদ্দিন। রক্তাক্ত লাশ, রুমের মধ্যে একটা লাশ সুফিয়া বেগম, ওনার শালী, এবং ডাইনিং রুমে হলো ওনার ওয়াইফ মরিয়ম বেগমের লাশ, আর ওনার মেয়ে মিষ্টি বসে কাঁদছিল। তখন 7টা-8টার দিকে আর কি কল আসতে বাসায় যে এই মিষ্টি আপু আসছে, এই বাসায় এসে দেখতেছে দরজার তালা খুলে দেখতেছে যে এরকম পড়ে আছে। তো তারপরে আর কি সাথে সাথে এসে তারপর আমরা আর কি হ্যাঁ। বিআইডব্লিউটি এর প্রশাসনিক কর্মকর্তা মরিয়ম 2022 সালে অবসরে যান। এ ঘটনায় হতভম্ব দীর্ঘদিনের সহকর্মী ও প্রতিবেশীরা। কিছু দেখতে দেয় না, আমার সাথে চাকরি করতো, আমরা একসাথে চাকরি করতাম পাশাপাশি টেবিলে। তো এখন শোনার পরে খারাপ লাগছে। আইন শৃঙ্খলার লোকজন সব হইলো মেয়েটাকে নিয়ে সব তথ্য নিচ্ছে, আমাদেরকে কাছে যেতে দেয়নি। আমরা হইলো ওনার আরেকটা বোন আছে, বোন জামাই আত্মীয় স্বজন কয়েকজন আছে, ওদের সাথে কথা বলে আমরা চলে আসছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি, ডিবি ও পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ভবনের নিরাপত্তা কর্মী ও তার স্ত্রীকে। কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢোকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রতিটা চেক করেছি। আমরা প্রাথমিকভাবে বিভিন্ন দিক মাথায় রেখে কাজ করতেছি। কারণে আসলো বা ঘরে কোনো জিনিস খোয়া যায় না, ল্যাপটপ, কানের দুল, হাতের বালা সব ঠিক ছিল। আমরা বিভিন্ন দিক মাথায় রেখে কাজ করতেছি। কয়েকটা বিষয় আমাদের 2-3টে ফুটেজ আমরা শর্ট লিস্টে নিয়ে আসছি। আমরা চেষ্টা করতেছি। ময়না তদন্তের জন্য নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন কোরবানিতে 10 থেকে 15% চামড়া কম সংগ্রহের শঙ্কা করছে ব্যবসায়ীরা। তারা বলছেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেকেই কোরবানি থেকে বিরত থাকতে পারে। পাশাপাশি পশুর মজুতও কম। সব মিলিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ কষ্টকর হবে। তবে প্রাণী সম্পদ উপদেষ্টার দাবি, চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তা নেই, নিশ্চিত করা হবে ন্যায্য মূল্যও। দেশের চামড়ার বার্ষিক চাহিদা সিংহভাগই আসে কোরবানির পশু থেকে। ঈদের সময় সংগ্রহকৃত চামড়া দিয়েই সারা বছর চলে ট্যানারির কারখানাগুলো। কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, যারা বড় পরিসরে কোরবানি দিত তাদের অনেকেই স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই পলাতক। অনেকে বেশি সংখ্যক পশু কোরবানি নাও দিতে পারে। আবার ট্যানারি মালিকদের কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া দীর্ঘদিন ধরে। সব মিলিয়ে চামড়া সংগ্রহ আগের চেয়ে কম হবে। এছাড়াও তীব্র গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা ট্যানারি মালিকদের। আমাদের ধারণা মনে হয় অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের জন্য হয়তো কিছুটা চামড়া সংগ্রহ কম হতে পারে। 10 থেকে 15% মনে হয় কম হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে। আমাদের গত বছরের টার্গেট ছিল 95 লক্ষ থেকে 1 কোটি পিস গরু, ছাগল, মহিষ মিলে, সেটা সংগ্রহ হয়েছে। এবার আমরা মনে করি যে হয়তোবা 80 থেকে 85 লাখ পিস আপনার পশু কুরবানি হতে পারে। পশু কোরবানি সন্তোষজনক হবে বলে দাবি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জানান, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। ছাড় দেওয়া হবে না কোনো কারসাজি। যাদের উপর কোরবানি দেওয়া নিয়ম তারা দেবেন। তো কাজে আমার মনে হয় রাজনৈতিক কারণে হয়তো যেগুলি বড় বড় হতো সেটা না হতে পারে, সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। হ্যাঁ, তো আমরা মনে করি যে যেই তথ্য মানে যতটুকুই চাহিদা থাকুক সেটার প্রস্তুতি আমাদের মৎস্য প্রাণী সম্পদের আছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,24 লাখ, যা গত বছরের চেয়ে প্রায় 5.5 লাখ কম।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা মাপা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস, তবে এরপর নামতে পারে বৃষ্টি। সপ্তাহখানেক আগেও সূর্যের এমন প্রখরতা ছিল না। কয়েকদিন ধরে সকাল থেকে তীব্র গরমের অনুভূতি চুয়াডাঙ্গায়। এতে দিনের বেশিরভাগ সময় ছাতা নিয়ে চলতে হচ্ছে ঘরের বাইরে বের হওয়া মানুষকে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে, এরপর নামবে বৃষ্টি। এই যারা ভ্যান রিক্সা চালিয়ে খায় তাদের যে কি কষ্ট এই রোদ গরমে, আর সচ্ছে না। দেখছেন না কি গরম, এত পরিমাণ গরম নিয়ে বাইরে থাকা যায়? সাধারণ মানুষ অনেক কাজ করে, তারা এই গরমে রোদ্রে কি করে কাজ করবে এবং তাদের সংসার কিভাবে চলবে? ভ্যাপসা গরমে জনজীবন ব্যাহত হচ্ছে মেহেরপুরে। সকাল থেকে শুরু হয় প্রখর রোদ, দুপুরের গরম থাকে সবচেয়ে বেশি। চুয়াডাঙ্গার পাশের এই জেলায় শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস। সুন্দর রোদ, বাইরে গরম, রাত পা মনে হচ্ছে জ্বলছে আরাম ভাব, আর এত পরিমাণ তাপ সহ্য করা যাচ্ছে না। একই সময় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 37.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 37%। দুই মিলে চরম অস্বস্তি, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেশি। তাপমাত্রা এত যে আমরা চালানো যাচ্ছে না গাড়ি, একটু যদি চালাচ্ছে আবার যে একটু ছামাতে কোনো গাছ চালাতে যায় রেস্ট করতেছে। প্রচণ্ড গরম অস্থির হয়ে যাচ্ছে, বৃষ্টি বাদল নাই, বৃষ্টি বাদল হলে ভালো হয়। শুক্রবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি। আর্দ্রতার কারণে অস্বস্তি বেশি, এতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে কম। সাগর লাগোয়া কুয়াকাটায়ও মৃদু তাপপ্রবাহ। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় 37.1 ডিগ্রি। গরমে রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় তো গতকাল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর এই গরমে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আজকের পরিস্থিতি সকাল থেকেই কিন্তু সূর্য আলো দিচ্ছে এবং এই আলোয় সূর্যের এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা আরেকটু পর কষ্টকর হয়ে পড়বে। এবং সকাল আমরা যেটা লক্ষ্য করছি গত 3 দিন ধরে সকাল 9টার পর থেকে তীব্র পৌঁছে যাচ্ছে মৃদু কিংবা মাঝারি তাপপ্রবাহের আওতায়, যে কারণে সব শ্রেণী পেশার মানুষকে এই সময়টা কষ্ট পেতে হচ্ছে। আমি কথা বলেছিলাম বেশ কিছু ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সাথে তারা বলছিলেন যে ভ্যান চালকরা বলছিলেন যে খোলা ভ্যানে কোনো যাত্রী তারা পাচ্ছেন না সারাটা দিন, বিশেষ করে বেলা 12টার পর থেকে একেবারেই বিকেল 5টা পর্যন্ত তারা যাত্রী পাচ্ছেন না। ওই সময়টা তারা নিজেরাও কাজ করতে পারছেন না, আর ওই সময়টা তারা কোনো গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন, যে কারণে তাদের দিনের আয় কমে গেছে। একই অবস্থা কিন্তু কৃষকদের মধ্যেও, তার কারণ এই সময় চুয়াডাঙ্গার মাঠে মাঠে ধান এবং ভুট্টা কাটার মৌসুম। ভুট্টা সংগ্রহ করছেন কৃষকরা, মাঠ থেকে ধান কাটছেন। তো কৃষকরা বলছেন যে বেলা বেড়ে গেলে রোদের ভেতরে এই কাজ করা কষ্টকর হয়ে পড়ে, যে কারণে অনেক ভোর থেকে ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছেন এবং তারা চেষ্টা করছেন খুব বেশি বেলা বেড়ে যাওয়ার আগেই যেন তারা তাদের কাজ শেষ করতে পারেন। এই অবস্থা কিন্তু শুধুমাত্র প্রখর সূর্যের তাপের কারণে। গত বুধবার থেকে শুরু হয়েছে চুয়াডাঙ্গায় মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের কারণে মানুষের যে কষ্ট, এর পাশাপাশি বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে। বয়স্করা শ্বাসকষ্টে ভুগছেন। বহির্বিভাগে হাসপাতালের বহির্বিভাগগুলোতে ভিড়। চুয়াডাঙ্গা সদর ছাড়াও উপজেলা হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও আমি রুগীর ভিড় দেখেছি। রুগীরা বলছেন যে দুপুরের পর থেকে তাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক। শিশুরা নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন এই সময়ে সতর্ক থাকতে হবে, খুব জরুরি প্রয়োজন না হলে কোনো ক্রমেই বাইরে বের হওয়া যাবে না, ঘরে বিশ্রামে থাকতে হবে। আর বিশেষ করে সকালের রান্না দুপুরে কিংবা দুপুরের রান্না রাতে খাওয়ানো যাবে না কোনো ক্রমেই। শিশুদের প্রতি এই যত্ন রাখতে হবে, আর সব মানুষকেই সতর্ক থাকতে হবে বাইরের খাবার যাতে কোনো ক্রমেই না খায়। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় তীব্র গরমের কারণে মানুষ কষ্টে আছে, আর
এই অবস্থা আরো কিছুদিন থাকতে পারে। আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে সেখানে বলা হচ্ছে যে 13 তারিখের পর বৃষ্টি হতে পারে। তো সেই হিসাব করলে এখনো 3-4 দিন মানুষকে এরকম কষ্ট হয়তো পেতে হতে পারে। তো চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই প্রেক্ষাপটটা যেমন থাকবে, একইভাবে চিকিৎসকরা এবং সচেতন মানুষ বলছেন যে এই সময়টা সতর্ক থাকতে হবে, কোনো ক্রমেই ঝুঁকি না নিয়ে ঘরে বিশ্রামে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসা যাবে না। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছেন সহকর্মী মানিক আকবর। দেশের 32টি স্থানে এবছর পরিযায়ী পাখি এসেছে প্রায় 1.5 লাখ। তবে টাঙ্গুয়ার হাওরে আশঙ্কাজনক হারে পাখি কমেছে। সেখানে প্রতি বছর প্রায় 1.5 লাখের বেশি পাখি আসলেও এবছর এসেছে মাত্র 22,000। গবেষকেরা বলছেন 3 দশকের মধ্যে সবচেয়ে কম পরিযায়ী পাখি এসেছে এবার। জলাভূমিতে অতিরিক্ত গোচারণ, হাঁস চাষ ও মাছ শিকারকে এর কারণ বলছেন গবেষকেরা। দেশের সবচেয়ে বেশি পরিযায়ী পাখি সমাবেশ দেখা যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পিয়ং, লালমাথা পুঁতিহাঁস, পাতিকুট পাখি, বৈকাল তিলি ও ফুলুরি হাঁসই বেশি আসে এখানে। এবছর টাঙ্গুয়ার হাওরে এসেছে 22,500 পরিযায়ী পাখি, অথচ আগের বছরও ছিল প্রায় 1.5 লাখ। প্রতি বছর দেশের 32টি স্থানে পাখি গণনা হয়। এর মধ্যে রয়েছে হাকালুকি, পাইকারবিল, উপকূলীয় এলাকা, দমারচর, সোনাদিয়া, ভোলা ও সুন্দরবন। গবেষকেরা বলছেন জলচর এই পাখির আশ্রয় ও খাবারের এলাকায় বেড়েছে নানামুখী সংকট। 1992 সালের পর থেকে এই বছর সবচেয়ে কম পাখি আমরা পেয়েছি। চায়না দুয়ারি জাল এবং অন্যান্য জালের ব্যবহার এত বেশি হয়েছে এবং হাওরে অনেক ফিশারম্যান ছিল। এই ধরনের একটা ডিস্টারবেন্স গোচারণ ভূমিটা হয়েছে টাঙ্গুয়ার হাওরে, এটাও অনেক বড় আমাদের ক্ষতির কারণ। জলাভূমি নির্ভর প্রাণী রক্ষায় রাজশাহীতে 2টি উপজেলায় 2টি বিল সংরক্ষিত ঘোষণা করেছে সরকার। গোদাগাড়ির বিলভালা এবং তানোরের বিলজুয়ানার জলাভূমি পরিযায়ী পাখি ও বন্যপ্রাণীদের জন্য সংরক্ষিত। প্রতিটি জলাভূমি এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় আছে, যেগুলো প্রাকৃতিক জলাভূমি। এই জলাভূমিগুলোকে এখন সংরক্ষণের জন্য সরকারিভাবে তো পদক্ষেপ নিতেই হবে, পাশাপাশি স্থানীয় জনগণকেও সেখানে সম্পৃক্ত করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে পাখি সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। দেশে প্রায় 732 প্রজাতির পাখির দেখা মেলে, এর মধ্যে 320 প্রজাতির পরিযায়ী। প্রতি বছর শীত শুরুর আগে অক্টোবর থেকে খাবারের সন্ধান এবং বংশবৃদ্ধির জন্য হাজারো মাইল পাড়ি দিয়ে আসতে শুরু করে এই পরিযায়ী পাখি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলে প্রতি বছর পানির স্তর নামছে প্রায় 1 ফুট পর্যন্ত। এই অবস্থায় মাটির নিচের পানির ওপর চাপ কমাতে পদ্মা ও মহানন্দা নদীর পানিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াসা। প্রকল্প বাস্তবায়ন হলে রাজশাহী মহানগরীর পাশাপাশি আশপাশের জেলাতেও কমবে ভূগর্ভস্থ পানির ব্যবহার। খরাপ্রবণ রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের চাষাবাদ মূলত গভীর নলকূপের উপর নির্ভরশীল। আবাদ করতে গিয়ে বছর জুড়েই হাজার হাজার গভীর নলকূপ দিয়ে চলে সেচ কাজ। ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ায় এ অঞ্চলে প্রতি বছর নামছে পানির স্তর। এমন বাস্তবতায় কৃষি জমিতে নদীর পানি ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। 60টা টিউবওয়েলের সমান পানি এই নদী থেকে তুলে ওই দুধাই খালে ফেলবো, 18 কিলোমিটার দূরে যেটা পদ্মা থেকে। ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার পবা, গোদাগাড়ি, তানোর, এই 3টে উপজেলাতে এই খাড়ের ভিতরে, দুধাই খালের ভিতরে এরিয়া পড়বে। রাজশাহী নগরীতে যে পানি সরবরাহ দেওয়া হয় তাও আসে গভীর নলকূপ থেকে। এই ব্যবস্থাতে পরিবর্তন আনতে গোদাগাড়িতে পদ্মা নদীর পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করেছে ওয়াসা। যখন প্রকল্পটি শেষ হবে তখন মহানগর পানির চাহিদা থাকবে 130 MLD। আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 200 MLD। কাজে আমাদের পুরোপুরি সারফেস ওয়াটার বেসড পানি সরবরাহ ব্যবস্থাটাই গড়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতির সার্বিক উন্নয়নে বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ন্ত্রণ জরুরি। ড্রাইং পিরিয়ডে এই সময় থেকে আমরা এই কয়টা পাম্প চালাবো, এই কয়টা চালাবো না, একটা সুন্দর করে গ্রিড করে যে এই কাছাকাছি পাম্পগুলোর মধ্যে একটা চালাবো, মানে এটা সায়েন্টিফিক্যালি এটা করা সম্ভব। রাজশাহী অঞ্চলে গভীর নলকূপের অতি ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি জলাধার সংস্কার ও বৃষ্টির পানি সংরক্ষণেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
আবহাওয়া পরিবর্তনের কারণে দেরিতে পাকতে শুরু করেছে লিচু। সময়মতো বৃষ্টি না হওয়ায় এবছর লিচুর শাঁস ও স্বাদ কম। তবে অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু বিক্রি হচ্ছে মেহেরপুরের বাজারে। খেতে টক হলেও চাহিদা বেশি থাকায় বাজারের দামও বেশ চড়া। কৃষি বিভাগ বলছে, লিচুর প্রকৃত স্বাদ পেতে হলে ক্রেতাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মৌসুমের আগেই মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। চাহিদা ও অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু বিক্রি শুরু করেছেন ব্যবসায়ী ও বাগান মালিকরা। বাজারে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে 80টি। কৃষকরা বলছেন, বৈরী আবহাওয়া ও পাখির কারণে ফল নষ্ট হওয়ার শঙ্কায় পাকার আগেই গাছ থেকে লিচু পাড়তে বাধ্য হচ্ছেন তারা। বাজারে নতুন ফল পেয়ে ক্রেতারা লুফে নিচ্ছেন। লিচু কিনতে এসেছি, লিচুর বাজার এখনো পরিপক্ক লিচু না, তবুও এই লিচুর দাম অনেক বেশি। এখন নতুন উঠছে, তো যেহেতু নতুন উঠছে একটু বাজারে এগুলো দামটা একটু বেশি। আবহাওয়া ভালো না, বৃষ্টি নাই মাগে, এজন্য লিচু নষ্ট হয়ে যাচ্ছে, স্পট পড়ছে, এজন্য আমরা বেচতে বাধ্য। কৃষি বিভাগ বলছে, লিচুর প্রকৃত স্বাদ পেতে ক্রেতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি লাভের আশায় অপরিপক্ক লিচু বাজারজাত করছেন। বাগান মালিক অপরিপক্ক লিচু বেশি দামের আশায় বাজারজাত করছেন। লিচুর গাছ আছে যাদের, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যেন আর কয়েকটা দিন দেরি করে তারা যখন পরিপক্ক হবে তখন লিচুটা ভেঙে বাজারজাত করেন, তাতে ক্রেতারাও লাভবান হবেন এবং যারা বিক্রেতা তারাও লাভবান হবেন। মেহেরপুরে প্রায় 725 হেক্টর জমিতে মুজাফফর, মুম্বাই ও চায়না 3 জাতের লিচুর বাগান রয়েছে। চলতি মৌসুমে 3000 মেট্রিক টন উৎপাদন হতে পারে বলে আশা কৃষি বিভাগ ও বাগান মালিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংরক্ষণ করতে না পারায় আলু নিয়ে বিপাকে কুমিল্লার চাষিরা। ঘরের মেঝেতে পড়ে থেকে নষ্ট হচ্ছে ফসল। 1.5 মাসেরও বেশি সময় অপেক্ষার পরও কাঙ্ক্ষিত দাম না পেয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকদের। অভিযোগ, মজুতদারদের জন্য স্থানীয় হিমাগারগুলোতে স্থান না পেয়ে লোকসান গুনতে হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার উপজেলার বেশ কয়েক গ্রামে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। তবে সংরক্ষণের জায়গার অভাবে ঘরের মেঝেতে বা পথে ঘাটে স্তূপ করে রাখা আলু পচে গলে নষ্ট হচ্ছে। জেলায় সরকারি হিমাগার আছে একটি, এছাড়া 30টির মতো বেসরকারি হিমাগার আছে। কৃষকদের অভিযোগ, মজুতদাররা বেশি লাভের আশায় স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ না করে দূর দূরান্ত থেকে আলু এনে হিমাগার ভর্তি করে। ফলে লোকসানে আলু বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। লাভ নাই হয় ফুজিটা তুলতাম, ফুজিটাও তো পারি না আমার তুলতাম। আলু ব্যাপারী কিনছে না, না কিনার উদ্দেশ্য একমাত্র এইটাই আমরা জানতে পারছি যে আপনার কোলেস্টোরে আলু নেয়া নাই, উত্তরবঙ্গের আলু কোলেস্টোর ফুল হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে চালের মতো আলুও টিসিবির মাধ্যমে সংরক্ষণের দাবি অনেকের। যদি কৃষকদের থেকে ন্যায্য মূল্যে একটা সরকারি রেট বা ন্যায্য মূল্যে যদি সরকার এই আলুগুলা সংরক্ষণ করতে পারে, তাইলে কৃষকরা বাঁচবে। সংরক্ষণ করে আপনি দেখেন টিসিবি আছে, আমরা টিসিবির মাধ্যমে আলুগুলা চালাইতে পারে সারা দেশে। দেশীয় পদ্ধতিতে 3 থেকে 4 মাস আলু সংরক্ষণ করা যায় উল্লেখ করে প্রয়োজনে কৃষি কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। স্থানীয় পদ্ধতিতে বা দেশীয় পদ্ধতিতে আলুটাকে সংরক্ষণ করুক, এতে করে মোটামুটি 3-4 মাস সংরক্ষণ করা যাবে। সেই সাথে আমরা জেলা সমন্বয় সভার মাধ্যমে প্রস্তাবনা রাখবো যাতে আমাদের কুমিল্লা জেলায় আরও কিছু কোল্ড স্টোরেজ তৈরি করা হয়। চলতি মৌসুমে জেলায় 9061 একর জমিতে আলু উৎপাদন হয়েছে 2,29,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে প্রদীপ প্রজ্বালন, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা করছে বৌদ্ধ সম্প্রদায়। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বৌদ্ধ বিহারগুলোতে কী ধরনের আনুষ্ঠানিকতা আজকে থাকছে জানাবেন, আর বৌদ্ধ ধর্মাবলম্বী এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে এবং আপনি সরাসরি দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মাইলি নদী সংরক্ষণ যে এলাকা রয়েছে সেখান থেকে কিছুক্ষণ পরে মঙ্গল শোভাযাত্রা সেটা শুরু এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ যারা বৌদ্ধভিক্ষু রয়েছে, এর সাথে যারা দায়িত্ব রয়েছে, তারা কিন্তু এই শোভাযাত্রা অংশ নিয়েছে। আপনি জানেন এই গৌতম বুদ্ধের জন্ম এবং তার বুদ্ধত্বনা গুহা পরিনির্মাণের 30 স্মৃতি বিজড়িত
2569 বুদ্ধাব্দ উপলক্ষে খাগড়াছড়ি দিঘিনালা প্রত্যন্ত গ্রাম সহ এই বর্ণিল যে বর্ণাঢ্য যে শোভাযাত্রা সেটার আয়োজন করা হয়েছে এবং কিছুক্ষণ পরে এটি মাইনের বীজ থেকে শুরু হয়ে সাতানা বৌদ্ধ বিহার পর্যন্ত শোভাযাত্রা হবে এবং পার্বত্য সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং এখানে অংশ নিয়ে আয়োজনটা করা হয়েছে এবং এখানে অংশ নেওয়ার জন্য কিন্তু যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা এবং এই যে বর্ণাঢ্য র্যালি মঙ্গল শোভাযাত্রাটা মঙ্গল শোভাযাত্রা সেটি কিছুক্ষণ পরে শুরু হবে এবং সেখানে আমরা দেখছি এই যে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বা শুভ বৈশাখী পূর্ণিমা সেটা উদযাপন করার জন্য কিন্তু একেবারে ভোরবেলা থেকে বিভিন্ন বিহারের যে দায়ক দায়িকারা রয়েছে তারা কিন্তু এই আয়োজনটিতে অংশ নেওয়ার জন্য রয়েছে এবং আমরা বুদ্ধ পতাকা হাতে নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং আজকে দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতা কিন্তু রয়েছে এবং এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তাদের যে পূর্ণ অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় তাদের যে ধর্মীয় যে আলোচনা সভা সেটার আয়োজন করা হয়েছে এবং এখানে আমরা একটা বিষয় দেখছি বাংলাদেশ সহ পুরো বিশ্বের যে শান্তি এবং মঙ্গল কামনা এখানে মঙ্গল শোভাযাত্রা সেটা আয়োজন করা হয়েছে এবং সেই শোভাযাত্রাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য বৌদ্ধ দায়ক দায়িকারা তারা অংশ নিয়েছে। একেবারে সকাল 7:30 এটা শুরু হওয়ার কথা ছিল, কিছুক্ষণের মধ্যে এই শোভাযাত্রাটি শুরু হয়ে সামনে যেটা বৌদ্ধ বিহার রয়েছে সেখানে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে এবং শুধু দিঘিনালা নয়, এটা খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি, অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে এবং আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহার আয়োজন হবে এবং আগামী কালকেও কিন্তু যে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য যে আয়োজন সেটা রয়েছে এবং মঙ্গল শোভাযাত্রা সহ ধর্মীয় আলোচনা সহ রয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। আবারও প্রাচীন সভ্যতার নিদর্শন মিলেছে কুমিল্লার লালমাই পাহাড়ে। সদর দক্ষিণ উপজেলার বালাগাজীর মোড়া এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে উঠে এসেছে বহু প্রাচীন স্থাপনার নিদর্শন। ধারণা করা হচ্ছে স্থাপনাটি 7ম শতাব্দীর পরের। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের চারাবাড়ি এলাকায় মাটি খননের সময় এই পুরাকীর্তির খোঁজ পান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রাথমিকভাবে একটি প্রাচীন দেয়ালের অংশবিশেষ উন্মোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ। ধারণা করা হচ্ছে এটি 7ম শতাব্দীর পরের কোনো স্থাপনা। উন্মোচন হওয়া অংশটি কেন্দ্রীয় মন্দিরের বহির্ভাগ। স্ট্রাকচারের অংশবিশেষ পেয়েছি যেটা প্রায় 2 মিটার চওড়া, সেটাকে হয়তোবা আমরা অনুমান করছি হয়তোবা এটা কোনো প্রাচীন স্থাপনা বা কোনো বৌদ্ধ মন্দিরের একটা গর্ভগৃহ হতে পারে। 7 সদস্যের এই খনন দল বালাগাজীর মোড়ার ইতিহাস উন্মোচনে কাজ করছে। এপ্রিলে শুরু হওয়া এই কাজ চলবে জুন পর্যন্ত। ফ্লোর লেভেল এটা আমরা আজকে পেয়েছি, এটারও একটা আলাদা কনটেক্সট নাম্বার পড়বে। এভাবে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুসারে এক একটার কনটেক্সট নাম্বার দিই। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য গবেষণায় একাধিক দল কাজ করছে জানালেন জেলা প্রশাসক। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্পেশালাইজড একটা দপ্তর, তারা এটা নিয়ে কাজ করছে এবং আমরা চাইবো যে সবগুলো যে নিদর্শন আমরা পেয়েছি এগুলো সম্মানিতভাবে এটা যেন সংরক্ষণ করা হয় এবং এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন শালবন বিহার, আনন্দ বিহার বা রূপবান মুরার মতো আরও একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন উন্মোচিত হতে পারে সেখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।